আয়োজিত তথ্য সন্ত্রাসের কবলে উম্মা ও আমাদের করণীয় শীর্ষক আজকের এই আলোচনা সভার সঞ্চালক insaf24.com এর সম্পাদক জনাব মাহফুজ খন্দকার, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং সুধী মণ্ডলী, আমার সহকর্মী ভাইরা, যেভাবে মাহফুজ ভাই তথ্য সন্ত্রাসকে হাইলাইট করেছেন, আমার মনে হয় বর্তমান যুগে তথ্য সন্ত্রাসীরা ওইভাবে সুবিধা করতে পারছে না। যদি তথ্য সন্ত্রাসীরা তথ্যের বিভ্রান্তির মাধ্যমে সুবিধা করতে পারত, তাহলে শেখ হাসিনা এখন ক্ষমতায় থাকতো। কারণ বাংলাদেশে মেইন স্ট্রিমের এমন কোনো মিডিয়া ছিল না যেটা শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য তথ্য সন্ত্রাস চালায় নাই। বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী বিগত 53 বছরে এমন হয় নাই যে মেইন স্ট্রিমের সকল মিডিয়া এই একটা ফেসিবাদী শক্তিকে টিকিয়ে রাখার জন্য এভাবে কাজ করেছে। এটার মনে হয় ইতিহাস নেই। শেখ মুজিব আমলে মিডিয়া বন্ধ করে দিয়েছিল, কারণ শেখ মুজিব জানতো যে তার কথায় মিডিয়া চলবে না। কিন্তু হাসিনা বন্ধ করে নাই, কিন্তু কি করেছে, সবগুলোকে ভূগোলের নিচে নিয়ে নিয়েছে দক্ষতার সাথে। তো এটা একটা তাহলে এই শক্তিটা কোথায়? এই যে এই সবগুলো মিডিয়া একযোগে যার পক্ষে, যে শক্তির পক্ষে ছিল, সে টিকে থাকতে পারলো না। তথ্য দিয়ে রাষ্ট্রগুলো তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করে, লক্ষ্যে পৌঁছে সরকারগুলো টিকে থাকে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। এই জন্য মিডিয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্যই বলা হয় মিডিয়াকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তো এখানে তাইলে বোঝা গেল মেইন স্ট্রিম মিডিয়া ব্যর্থ হয়েছে। তারা তাদের কর্মকাণ্ড দিয়ে, তাদের অপতথ্য দিয়ে তারা পারপাস সার্ভ করতে পারে নাই। এর বাইরে আরো একটা শক্তিশালী মিডিয়া এর পেছনে কাজ করেছে, সেটা ছিল সামাজিক মিডিয়া, এখন যে আমাদের উন্মুক্ত মিডিয়া যেটা আছে। তাই বর্তমান এই অবাধ তথ্য প্রবাহের যুগে তথ্য সন্ত্রাস করে খুব বেশি একটা সুবিধা নেওয়া যায় না। এটা একটা বাস্তব সত্য। এখন দেখবেন আপনারা, ওই আফগানিস্তানের তালেবানের বিরুদ্ধে কোনো মিডিয়া এরকম কিছু বলে টলে না। কারণ হলো তারা বললে ওইটা কেউ বিশ্বাস করবে না। কারণ এখন আপনি ইন্টারনেট ঘাঁটবেন বা বিভিন্নভাবে আপনার হাতেই তো তথ্য ভান্ডার আছে, আপনি যাচাই করতে পারবেন। যে কোনো তথ্য আপনি সেকেন্ডের মধ্যে আপনি যাচাই করতে পারবেন, এটা কি সঠিক নাকি ব্যাঠিক, এর পেছনে রহস্য কি উদ্দেশ্য যাচাই করতে পারবেন। যে কারণে এটা এখন খুব বেশি একটা কাজ করছে না। তবে আমাদের মতো যারা সরল সহজ, তারা অনেক সময় বিভ্রান্ত হই। এখানে সমস্যাটা হলো আমাদের সচেতনতা, আমাদের দূরদর্শিতার অভাব আছে, যে কারণে আমরা মূলত বিভ্রান্ত হই। কিন্তু আমাদের এখন বিকল্প উপায় আছে এই সন্ত্রাস মোকাবেলার জন্য। যদি আজকে ইসলামের বিরুদ্ধে বা ইসলামী শক্তির বিরুদ্ধে, ইসলামপন্থীদের বিরুদ্ধে যদি কোনো বিভ্রান্তিমূলক তথ্য চলে আসে, সেটা মোকাবেলার জন্য আমাদের হাতিয়ার আছে। মেইন স্ট্রিম মিডিয়াই লাগবে, নট নেসেসারি। আমাদের বিকল্প অনেক এখন গড়ে উঠছে। দেখেন একটা জিনিস, এই যেই বিপ্লবটা হলো, জুলাই বিপ্লব আমরা বলি, 5 আগস্ট অভ্যুত্থান, এর পেছনে কয়েকজন ব্যক্তি একটু বিশেষ ভূমিকা পালন করেছে এবং তারা তথ্য সরবরাহ করেছে এবং তারা কিছু গুজবও সরবরাহ করেছে। গুজবটা কিন্তু যুদ্ধের একটা অংশ, এটা ভুলে গেলে চলবে না। গুজব বা তথ্য বিভ্রান্তি এটা যুদ্ধের একটা কৌশল, এটা অংশ, এটা স্বীকৃত।
আল্লাহ রাসূলের যুগে এটা হয়েছে। আমরা জানি জঙ্গে আহজাবে মানে খন্দকের যুদ্ধে যখন অবরুদ্ধ করে রেখেছিল, আহজাব তো হলো সকল বাহিনী, আরবের সকল বাহিনী মিলে ঐক্যবদ্ধভাবে মদিনা আক্রমণ করেছিল। এবং সেখানে খন্দকের পাশে যখন একটা কৌশল ছিল খন্দক পরিয়া খনন করা, পাশে অবরুদ্ধ করে খন্দক পার হয়ে তারা আসতে পারতেছিল না, অবরুদ্ধ করে রেখেছিল। মোটামুটি 5-7 দিন যখন চলে গেল, একটা মুসলমানদেরও একটা কঠিন অবস্থা, আবার কাফেরদের শিবিরটাও একটা কেমন কেমন একটা অবস্থা হয়ে গেল। কিন্তু তারা জায়গা ছাড়ছিল না, বিশাল বাহিনী। আল্লাহ রাসূলের এক সাহাবী আল্লাহর কাছে গিয়ে বললেন, আপনি যদি অনুমতি দেন আমি তাদেরকে একটু বিভ্রান্ত করি। তখন কিন্তু আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন যে ঠিক আছে। অনেকগুলো বাহিনী একত্রে আক্রমণ করেছে, তো এক এক গোত্র এক এক বাহিনী। ওই সাহাবী আবার তাদের মধ্যে বিভিন্ন কারণে তাদের সাথে যোগাযোগ ছিল, সম্পর্ক ছিল। তিনি গিয়া একটা বাহিনীতে কিছু কথাবার্তা বললেন, আলাপ আলোচনা করলেন, কি যে তোমরা এখনো যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে বসে আছো, অমুক বাহিনী তো আমাদের সাথে কম্প্রোমাইজ হয়ে গেছে, তারা আক্রমণ করবে না, তোমরা অযথা মারা পড়বা কেন। যে এই জাতীয় কিছু বিভ্রান্তি তিনি ছড়ায় দিল। আবার আরেক গ্রুপের মধ্যে গিয়ে আবার কিছু অন্যভাবে কথা বললো। এতে করে তাদের নিজেদের মধ্যে একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়ে গেল। পরবর্তীতে দেখা গেল কি আল্লাহর পক্ষ থেকে মদদ আসলো, একটা মানে ঝড় আসলো রাত্রেবেলা, এবং তারাও নিজেদের মধ্যে বিভ্রান্তির কারণে দুর্বল হয়ে গেল। তারপরে তারা সেখান থেকে চলে গেল। তাহলে বোঝা গেল যে এটা একটা যুদ্ধেরও একটা কৌশল। তো এই কৌশলটা অন্যরা প্রয়োগ করে, বিধর্মীরা প্রয়োগ করে, এটা করবেই, এটা এটা একটা স্বীকৃত কৌশল, এটা হবেই। এখন এই কৌশল মোকাবেলার জন্য আমাদের অস্ত্র আছে, আমাদের বিকল্প পদ্ধতি আছে। আর মেইন স্ট্রিম মিডিয়া গড়ে তুলতে হলে এখানে মাফিয়া আছে, যারা এই সরকারকে, যে অলিগর যারা এই সরকারকে টিকিয়ে রেখেছিল, তাদের হাতে সম্পদ আছে, টাকা আছে, এরা ইনভেস্ট করে। এদের সাথে মোকাবেলা করা আমাদের জন্য কঠিন। কারণ এখানে এমন কিছু এন্টারটেনমেন্ট আছে যেগুলো জনগণকে এমন ভাবে উদ্বুদ্ধ করে। কারণ মিডিয়া চালাইতে হলে বিজ্ঞাপন লাগে, টাকা লাগে, সোর্স থাকে, অনেক কিছু লাগে, এর সাথে অনেক কিছু জড়িত। ওখানে আমরা যারা একটা আদর্শ লালন করি, ইসলামের আদর্শ লালন করি, ওদের সাথে ওইভাবে সরাসরি ওখানে গিয়ে আমরা খুব একটা সুবিধা করতে পারবো না। হ্যাঁ, আমাদের স্কিল ডেভেলপ করতে হবে, নিজেদেরকে দক্ষতা অর্জন করতে হবে। পিনাকি একজন মানুষ, একজন ব্যক্তি, সে কত বড় একটা ফাইট করেছে। ইলিয়াস হোসেন আমরা দেখি, একজন ব্যক্তি, তাই না? তো বাংলাদেশের সব মিডিয়াকে তো তারা চ্যালেঞ্জ করে উদ্বুদ্ধ করেছে, ছাত্রদেরকে উদ্বুদ্ধ করেছে, জনগণকে উদ্বুদ্ধ করেছে। আমাদের মধ্যে, ইসলামপন্থীদের মধ্যে, বিশেষ করে যারা আজকে এখানে আছে, আমার মনে হয় কওমি মাদ্রাসার ছেলেরা আছে, এদের মধ্যে এরকম স্কিল ডেভেলপ করতে হবে। নিজেদের শত্রুর কৌশল মোকাবেলা করার জন্যে আমাদেরকেও কৌশলী হইতে হবে, জনগণের মেজাজ বুঝতে হবে এবং বাস্তবতা উপলব্ধি করতে হবে। আমরা অনেক সময় মিডিয়া সন্ত্রাসীদের হাতে নিজেরাই অস্ত্র তুলে দিই, এ থেকে আমাদের সতর্ক থাকতে হবে। ওরা তো চাবেই আমাদের ব্যাপারে নেগেটিভ প্রচারণা চালানোর সুযোগ তারা তো খুঁজবেই। এটার যাতে আমরা শিকারে পরিণত না হই, আমরা যাতে নিজেরা তাদের হাতে অস্ত্র তুলে না দিই, এই বিষয়গুলো আমাদের চিন্তায় রাখতে হবে। যেমন কিছুদিন আগে যশোরের একটা ঘটনা, একটা মাদ্রাসায় একটা প্রদর্শনী হয়েছিল, যেমন খুশি তেমন সাজো। এটা তো প্রয়োজন ছিল না। যে এই যে তারা যেই প্রদর্শনীটা করলেন, এটা আসলে কোনো সওয়াবের কাজও না যে ওইরকম প্রদর্শনী করলে এটা সওয়াব হবে, বিষয়টা এমনও না। হয়তো একটু অসতর্কতা বশত তারা মানে এটাকে কিউরিসিটি থেকে এরকম করে ফেলেছে। কিন্তু এটার গভীরতা চিন্তা করতে হবে যে আসলে এটার পরবর্তী ইম্প্যাক্টটা কি হবে। তো এটা সারা দুনিয়ায় ছড়াই দিচ্ছে যে বাংলাদেশে এখন এরকম জঙ্গিদের হাতে ক্ষমতা চলে গেছে, মৌলবাদীদের ক্ষমতা চলে গেছে, এখন এই মাদ্রাসাগুলোতে জঙ্গি প্রশিক্ষণ হচ্ছে।
এই ছবিটা ছড়িয়ে গেছে, এটা সবাই জানে বিষয়টা কি, আমি আর এটা নিয়ে বিস্তারিত বলতে চাই না। আর কথাবার্তা আলোচনায় আমরা যতটুকু না পারি বা করতে পারি এর চেয়ে অনেক বেশি আমাদের আলোচনা বক্তব্যে অনেকটা আমরা উগ্রতার সাথে কথাবার্তা বলি, এটা ঠিক না। হ্যাঁ, কথা লাউডলি বলার স্টেজে বলবো ঠিক আছে, কিন্তু সব জায়গায় আমরা যদি প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য আক্রমণাত্মক কথা বলি, তাহলে তো আমরা মানুষকে দিনের সৌন্দর্য বুঝাইতে পারবো না। একটা বিষয় আমার কাছে প্রশ্ন তখন থেকেই ছিল, পরে দেখলাম যে তাই হয়েছে। হেফাজত নিয়ে আমাদের মুজিবুর রহমান হামিদি ভাই, আমার বন্ধু মানুষ, তিনিও কথা বলেছেন, মাহফুজ ভাই কথা বলেছেন। হেফাজতের প্রেস ব্রিফিং এ কিন্তু বাংলাদেশের মেইন স্ট্রিমে সব মিডিয়া থাকতো। কারণ হলো যে তারা যেহেতু এটা একটা বড় শক্তি, বাংলাদেশের ইসলাম পন্থার বড় শক্তি, এখানে তারা এগুলো অবজার্ভ করতো, আবার কিছু তথ্য নিত, কিন্তু মূলত তাদের ছিল যে এগুলো কিন্তু আবার বাইরে আবার প্রচার করতো, যেই নেগেটিভ যেই বিষয়গুলো তারা পাইতো। তা একবার হেফাজতের নতুন কমিটি গঠন হয়েছে, আমি যেহেতু উনি ইন্তেকাল করেছেন আমি নামটা নিতে চাই না, সবচেয়ে বড় নেতা যিনি, তিনি মিডিয়ার সামনে কথা বলছেন। তো তিনি তার অ্যাপ্রোচটা ছিল, বক্তব্যটা এরকম ছিল যে হেফাজত গঠিত হয়েছে বাংলাদেশে নাস্তিকদের খতম করার জন্য। আচ্ছা, এখন বলেন দেখি যে এটা ট্রান্সলেট করে যখন বাইরে প্রচার করা হবে, তাহলে এটার মিনিংটা কি দাঁড়াবে? যে চিন্তার মুক্ত চিন্তা যারা করে তাদেরকে খতম করার জন্য কি হবে, হেফাজত গঠিত হয়েছে। তাহলে এই গ্রুপটা কতটা মানবতার জন্য কতটা ভয়ঙ্কর, এটা তো স্বাভাবিকভাবেই মানে যারা এই মানবতাবাদী তথাকথিত মানবতাবাদী তারা এই চিন্তাটা করবে যে এই গ্রুপকে তো তাহলে আগায় যেতে দেওয়া যায় না, এর তো মানবতার জন্য সমস্যা। বিষয়টা তেমন। এখন তিনি তো সরল সহজভাবে বলে ফেলেছেন, আমরাও তো বলি যে নাস্তিকদের খতম করতে হবে, অমুককে খতম করতে হবে। খতম করার দায়িত্ব তো কাউকে কেউ দেয় নাই, ইসলামও তো দেয় নাই, শরীয়ত তো দেয় নাই। আপনি খতম করবেন যদি কেউ অপরাধী হয়, অন্যায় করে, আইনি প্রক্রিয়া সেটা হবে। কিন্তু একদল নাগরিক যদি নাগরিকদের আরেক অংশকে খতম করার কথা বলে, তখন এটা তো কোনো সভ্য সমাজ স্বাভাবিকভাবে নিবে না। এই জন্য এই খতমের আওয়াজ, এই বিষয়টা আমাদের জন্য আমাদের আত্মঘাতী। আমাদের এই বিষয়টা ছোট সামান্য, কিন্তু আমরা কিন্তু এগুলো খুব লাউডলি এসব বলে বেড়াই। এটা আসলে আমাদের ইসলামের আদর্শের সাথেও কিন্তু এটা মানায় না। আমাদের মধ্যে ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি নিয়ে মতপার্থক্য আছে, ঠিক আছে, পদ্ধতি এক হবে। আল্লাহ রাসূলও সব জিহাদ একভাবে করেন নাই। আল্লাহ রাসূলের জিহাদের মধ্যেও আল্লাহ রাসূল নিজে অংশগ্রহণ করেছেন অনেক জিহাদে, এক এক জিহাদের কৌশল এক এক রকম ছিল। আল্লাহ রাসূলের সবচেয়ে বড় দুইটা বিজয়, একটা হলো মদিনা বিজয় আর একটা হলো মক্কা বিজয়। দুইটা বিজয় হয়েছিল রক্তপাতহীন। মদিনা বিজয় হয়েছিল রক্তপাতহীন অভ্যুত্থান, রাষ্ট্র ক্ষমতা চলে এসেছে। পরবর্তীতে জেহাদগুলা কেন হয়েছিল? মদিনা রাষ্ট্রকে রক্ষার জন্য, মদিনার নাগরিকদের রক্ষার জন্য। ইসলামের সম্প্রসার তো আছে, কিন্তু জনগণকে চুক্তিটা কি ছিল, মদিনা সনদের শর্তগুলো কি ছিল? সেখানে তো মদিনা রাষ্ট্র রক্ষার জন্য, মদিনা নাগরিকদের রক্ষার জন্য অন্য যে ধর্মীরা ছিল, ভিন্ন ধর্মী যারা ছিল, ইহুদি ছিল, মুশরিক ছিল, তারাও কিন্তু চুক্তিবদ্ধ ছিল যে মদিনাকে রক্ষার জন্য কি করবে, তারাও যুদ্ধে অংশ নেবে, তাই না? জনগণ যদি রাষ্ট্রকে রক্ষার জন্য জনগণের শক্তিটা লাগবে। এখন আমরা যদি বলি যে আমরা এখানে শুধুমাত্র ইসলামী শক্তি বাংলাদেশ রক্ষা করব, তাহলে এটা কিন্তু ঠিক হবে না। জনগণকে সাথে নিয়ে দেশ রক্ষা করতে হবে, জনগণকে বাইরে রাখা যাবে না। তাদের মধ্যে মতের পার্থক্য থাকতে পারে, ধর্মেরও পার্থক্য থাকতে পারে, সমস্যা নেই, আমি বাদ দিব না। হ্যাঁ, অবশ্যই ইমানদাররা এবং বেঈমানরা একটা সময়ে আলাদা হয়ে যাবে,
যেমন মদিনা রাষ্ট্রে হয়েছিল, ইহুদিরা টিকতে পারে নাই, তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল। আল্লাহর রাসূলের কৌশল ছিল, আল্লাহর রাসূল সবগুলো আমরা আমাদের আল্লাহ রাসূলের একেবারে দাওয়াতি কার্যক্রম থেকে শুরু করে মদিনা রাষ্ট্র গঠন এবং প্রত্যেকটা যুদ্ধ, বদর কেন হয়েছিল, উহুদ কেন হয়েছিল, খন্দক কেন হয়েছিল, বনু মুস্তালিক কেন হয়েছিল, এই সবগুলো স্টাডি করতে হবে আমাদের। আমরা যারা আসলে ইসলামী রাষ্ট্র নিয়ে চিন্তা করি, এবং আমাদের শুধুমাত্র ইসলামী এই ইতিহাস স্টাডি করলে চলবে না, অন্যান্য রাষ্ট্রবিজ্ঞান যারা আছে তাদের চিন্তা কি, আমাদের ইতিহাস কি, খেলাফত শুরু থেকে শেষ পর্যন্ত, পতন পর্যন্ত আমাদের ধাপগুলো কি, কেন বিপর্যয় হলো, সবগুলোই আমাদের সামনে আনতে হবে। তাহলে আমি সঠিক তথ্য সরবরাহ করতে পারবো। আমরা তো এক পেশে চিন্তা আমাদের চলে আসবে। আমরা অনেকে আমাদেরকে ফ্যানাটিক বলে, কিন্তু এটাও কিন্তু একটা সমস্যা আমাদের, যে আমাদের অল্প কিছু লোক আছে হয়তো তারা বিভ্রান্ত বিভিন্নভাবে, তাদের কর্মকাণ্ডের কারণে সামগ্রিক ইসলামকে নিয়ে যাতে কেউ আমাদের উপর আক্রমণ করতে না পারে, এটার জন্য আমাদের দায়িত্বশীল হতে হবে। কমপক্ষে কিছু লোক আমাদের মধ্যে গড়ে উঠতে হবে, যাতে সামগ্রিক ইসলামের সামগ্রিক রূপটাকে তুলে ধরে, ইসলামের রাজনৈতিক আদর্শ কি, ইসলামের রাষ্ট্র গঠন কিভাবে হতে পারে, একই পদ্ধতিতে হবে বিষয়টা এমন নয়। হতে পারে আল্লাহ রাসূলের পদ্ধতি, যেমন জেহাদের পদ্ধতি এক এক রকম ছিল, বিনা যুদ্ধ বিজয় হয়েছিল, হতে পারে এরকম এই যুগেও হতে পারে। এখানে বাংলাদেশের অভ্যুত্থানগুলোই আমরা দেখি, ৭১-এর মুক্তিযুদ্ধে একরকম হয়েছে, ৯০-এর গণ অভ্যুত্থান একরকম হয়েছে, আবার এই ২০২৪-এর এখানে গণ অভ্যুত্থান বা বিপ্লব একরকম হয়েছে। যুগ, সময়, বাস্তবতা, জনগণের মানসিকতা সব কিছু মিলিয়ে আসলে আমাদের ভাবতে হবে। একটা বৃত্তের মধ্যে আমরা বন্দী থাকলে আমাদের কিন্তু আমরা সঠিক রাস্তা আমরা অন্বেষণ করে খুঁজে পাবো না। এই জন্য আমাদের সব নিয়ে ভাবতে হবে। এখানে এখন আমাদের তথ্য প্রবাহের এই যুগে আমাদের জন্য সবকিছু সহজ। ইসলামের বিভিন্ন বিষয়গুলো আমরা ইন্টারনেট গেটে পাবো। এখন লাইব্রেরিতে গিয়ে বসতে হবে না, আমাদের প্রত্যেকের হাতে লাইব্রেরি আছে, আমরা সেটা পাবো। যাই হোক, ইনসাফ আমি আগের থেকেই জানি, আমাদের যে মাহফুজ খন্দকার সাহেব চমৎকার মানুষ, চমৎকার কথা বলেন, উনি একটা ভালো উদ্যোগ নিয়েছেন। এখানে টিকে থাকাটা তো কঠিন, আমিও তো বিভিন্ন মিডিয়ার সাথে নিজে জড়িত ছিলাম, এটা একটা কঠিন জায়গা, এখানে টিকে থাকাটা কঠিন। তিনি তারপর টিকে আছেন এবং এগিয়ে যাচ্ছেন, এই জন্যে তাকে ধন্যবাদ জানাই, তার সাফল্য কামনা করি। এখন সময়টা আমাদের জন্যে একটা ক্রুশিয়াল সময়, আমাদের একটা সুযোগ এসেছে, আবার সংকটেরও সম্ভাবনা আছে। এখন আমরা কি সুযোগটা কাজে লাগাবো, নাকি আবার নতুন অন্ধকারে তলিয়ে যাব? এই জন্যে আমাদের সঠিক সিদ্ধান্ত এখন নিতে হবে। বিশেষ করে ইসলামপন্থী শক্তির জন্যে যে অপরচুনিটি এখন এসেছে, তা আমার মনে হয় সবাই মিলে আমরা এটাকে কাজে লাগাবো। যেখান থেকে আছি আমরা ইসলামের সৌন্দর্য তুলে ধরবো, এবং ইসলাম যে একটা মানবতাবাদী দল, মানবতাবাদী আদর্শ, মানুষের কল্যাণে, মানুষের মানবতার স্বার্থে ইসলাম সবচেয়ে উপযোগী একটা আদর্শ, এটা আমরা সবাই সকল জায়গা থেকে আমরা তুলে ধরবো। মতের পার্থক্য আছে, ধর্মেরও পার্থক্য থাকবে, কিন্তু ইসলাম সবার জন্য নিরাপদ। এই বিষয়টা নাগরিকদেরকে আশ্বস্ত করতে হবে। নাগরিকদেরকে আশ্বস্ত করতে হবে। বুঝে একজন বলেছিলেন, সিরাজি ভাই মনে হয়, যে আমরা আশা করি আমাদের নিউজটা হেডলাইন হবে, একেবারে খবরের একটা বড় অংশে থাকবে, কিন্তু আমরা তাদেরকে 1 ইঞ্চি জায়গাও দিতে চাই না, তাই না? অতএব এরকম বিষয়গুলো চিন্তা করতে হবে, যে আমরা শুধু আমাদের বাইরের যারা আছে তাদের ব্যাপারে নেগেটিভ চিন্তা করব, আর আমরা পজিটিভ প্রত্যাশা করব, এটা মনে হয় ঠিক নয়। বরং আমরা আমাদের আদর্শ ঠিক রেখে, দিনী মেজাজ ঠিক রেখে আমরা আমাদের সর্বোচ্চ মানবতাটা আমরা দেখাবো, সর্বোচ্চ উদারতাটা আমরা দেখাবো।
এবং তথ্য সন্ত্রাসের মোকাবেলা করার জন্য আমরা নিজেরা তথ্য সন্ত্রাসী হব না। আমরা তো আমাদের ঘরের মধ্যে তথ্য সন্ত্রাস চালাই। এটা একটা মারাত্মক রোগ, যে আমরা আমাদের বলয়ের মধ্যে একজন আরেকজনকে ঘায়েল করার জন্য এক ইসলামপন্থী আরেক ইসলামপন্থীর ব্যাপারে আমরা তথ্য সন্ত্রাস চালাই। এটা কিন্তু একটা মারাত্মক রোগ। এই বেদি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের একটা শত্রু মিত্র চিহ্নিত করতে হবে, কে আমাদের পক্ষে কে আমাদের বিপক্ষে, এটা আগে চিহ্নিত করতে হবে। এবং বিপক্ষ শক্তিরও মাত্রা জ্ঞান থাকবে, কে আমার কতটুকু বিপক্ষে, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। দেশের স্বার্থে আমাদেরকে সামগ্রিক বিবেচনায় দেশের স্বার্থটাকেও আমাদের মাথায় রাখতে হবে। দেশ বিপদগ্রস্ত হয় এমন কোনো কাজ আমাদের করা যাবে না, সমাজ বিপদগ্রস্ত এমন কোনো কাজ আমাদের করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক জ্ঞান অন্বেষণ করার তৌফিক দেন, সঠিক বুঝার তৌফিক দেন। আসসালামু আলাইকুম।